আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সকলকে। কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আলহামদুলিল্লাহ আছেন? ভালো আছি। এই তো আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে উপস্থিত আছেন নাহিদ হাসান, মুজাহিদুল ইসলাম এবং জিল্লুর রহমান। আমাদের সাথে আরো একজন যুক্ত হবে। টেকনিক্যাল সমস্যার কারণে উনি যুক্ত হতে পারতেছেন না। উনি কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হয়ে যাবেন। আজকের আলোচনার বিষয় দ্বিতীয় স্বাধীনতার ত্যাগ, ভূমিকা এবং বিপ্লব পরবর্তী দেশ কেমন চাওয়া। আমার সামনে যে তিনজন উপস্থিত আছেন এর মধ্যে সবাই দ্বিতীয় স্বাধীনতার ত্যাগ এবং ভূমিকা এবং যে আন্দোলনের সময় তাদের ত্যাগ আমাদের মাঝে যুক্ত হয়েছেন আরাফাত হোসেন ভাই। আসসালামু আলাইকুম। কথা শোনা যাচ্ছে? জি জি, আপনার কথা শোনা যায়। জি, আজকে আমাদের টকশোর বিষয় দ্বিতীয় স্বাধীনতা ত্যাগ, ভূমিকা এবং বিপ্লব পরবর্তী দেশ কেমন চাওয়া। তো আলোচনার শুরুতেই আমি প্রথমে যেতে চাই আরাফাত হোসেন, ছাত্র প্রতিনিধি, স্বাস্থ্য বিষয়ক কমিটি, সাতক্ষীরা জেলা, সাতক্ষীরা সরকারি কলেজ। আহ, আপনি আপনার প্রথমে আপনার নাম, পেশা এবং পরিচয়, শিক্ষা প্রতিষ্ঠানটি স্বল্প সময়ের মধ্যে শেষ করুন, 1 মিনিটের মধ্যে। ওকে, ধন্যবাদ। তরুণ এবং বর্তমান জুলাই অভ্যুত্থানের যারা যোদ্ধা তাদেরকে আমাদের কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমি মোহাম্মদ আরাফাত হোসেন। আমি কেমিস্ট্রিতে অনার্স শেষ করেছি গভর্নমেন্ট কলেজ থেকে। অনার্সের জন্য প্রিপারেশন নিচ্ছি এবং একই সাথে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র থেকে বিশেষ টাস্ক ফোর্স এবং সিন্ডিকেট রোধের জন্য কাজ করছি। একই সাথে জুলাই অভ্যুত্থানে যে আমাদের শহীদ এবং আহত তাদের দেখাশোনা করা, তাদের চিকিৎসা তদারকি, লিস্টিং করা, সকল যাবতীয় কাজ আমি করছি এবং আমার সাথে আরো রয়েছেন মুজাহিদ এবং তামিমা। এখন আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলো হচ্ছে ছাত্র প্রতিনিধির কাজ, যেগুলো আমরা সবাই মিলে একসাথে করছি। এখানে একক কারোর দায়িত্ব বা একক কারোর নেতৃত্বে হচ্ছে না। আমরা প্রতিটা কাজ, বিশেষ করে আমি আমার প্রতিটা কাজ আমার অন্যান্য ছাত্র প্রতিনিধি বা অন্যান্য যারা যোদ্ধারা আছে তাদেরকে সাথে নিয়েই কার্যক্রম করে যাচ্ছি। এই তো আমার বর্তমান এইভাবেই আমি এখনো পর্যন্ত আমাদের কাজ চলমান। আগামীকাল আমাদের একটা বিশেষ ডিসি আমাদের জেলা প্রশাসনের মহোদয়ের সাথে আমাদের একটা মত বিনিময় সভা রয়েছে, যেখানে আপনার এখান থেকে একটু নয়েজ আসছে, আপনাদের এখান থেকে নয়েজ আসছে হেডফোনে। আচ্ছা, এখন কি নয়েজ আসতেছে? জি, হেডফোনের নড়াড়ি করতেছে তো। জি না, এখন স্পষ্ট ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, জি কন্টিনিউ। জি, তো আগামীকাল আমাদের হচ্ছে সকল শিক্ষার্থীদের নিয়ে জেলা প্রশাসনের একটা জি 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 হ্যালো। জি, ধন্যবাদ আরাফাত হোসেন। জি জি, এই পর্যায়ে আমি যেতে চাই আমাদের মুজাহিদ ইসলাম, ছাত্র প্রতিনিধি, স্বাস্থ্য বিষয়ক কমিটি, সাতক্ষীরা জেলা, সাতক্ষীরা সরকারি কলেজ। মুজাহিদ ইসলাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি আপনার মিউটটা আনমিউট করে কথা বলবেন। জি, আমি আনমিউট করে দিয়েছি। ধন্যবাদ। ইসলাম ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি জি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। ধন্যবাদ রায়হান ভাইকে। আমি আমার পরিচয়টা দিই। আচ্ছা, আমার নাম হচ্ছে মুজাহিদুল ইসলাম। আমি সাতক্ষীরা সরকারি কলেজে পড়তেছি। আমার সাবজেক্ট হচ্ছে প্রাণীবিজ্ঞান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলার স্বাস্থ্য বিষয়ক কমিটির একজন সদস্য। ধন্যবাদ। জি, ধন্যবাদ। এই পর্যায়ে আমি কথা বলবো মোহাম্মদ নাহিদ হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুলিবিদ্ধ ও আহত
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। নাহিদ ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ নাহিদ হাসান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়, অনার্স দ্বিতীয় বর্ষ বাংলা বিভাগ, এবং আন্দোলন চলাকালীন সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হয়ে সাতক্ষীরা জেলায় কাজ করতাম। জি জি জি, ধন্যবাদ। এই পর্যায়ে আমি কথা বলতে চাই জিল্লুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুলিবিদ্ধ আহত, সাতক্ষীরা সিটি কলেজ, সাতক্ষীরা। জিল্লুর রহমান ভাই, আপনি কি কথা শুনতে পাচ্ছেন? আপনি আপনার মাইক্রোফোনটি আনমিউট করে কথা ফাইনাল বলবেন। ইয়ারে আমি জি জি, বুঝছেন ভাই? জিল্লুর রহমান ভাই, আপনি কি কথা শুনতে পাচ্ছেন? জি জি, ধন্যবাদ। এই পর্যায়ে আমি আমার টক শোর যে মূল আলোচনা পর্ব আমি ফিরে যেতে চাই। প্রথমেই আমি আবারও ফিরে যেতে চাই আরাফাত হোসাইনের কাছে। আরাফাত হোসাইন সাতক্ষীরার ছাত্র প্রতিনিধি করতেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্বাস্থ্য বিষয়ক কমিটি এবং বিশেষ টাস্ক ফোর্স ছাত্র প্রতিনিধি হিসেবে সাতক্ষীরা জেলাকে তিনি রিপ্রেজেন্ট করতেছেন। ইয়াসিন, আরাফাত, ভাই, আপনি যেন কথা শুনতে পাচ্ছেন? জি, আমার নাম হচ্ছে আরাফাত হোসাইন, আমি আপনাকে ইয়াসিন আরাফাত না। হ্যাঁ, সরি, আরাফাত হোসেন। ওকে। স্বাস্থ্য কমিটি, আমরা ইতিমধ্যে জানতে জি পেরেছি জি আপনি স্বাস্থ্য কমিটি সাতক্ষীরা জেলার আর ছাত্র প্রতিনিধি হিসেবে আছেন। আমার প্রশ্ন হচ্ছে, এই যে স্বাস্থ্য কমিটি, আসলে স্বাস্থ্য কমিটির কাজটা আসলে কি? আচ্ছা, স্বাস্থ্য কমিটি বা মেডিকেল টিমের কাজটা হচ্ছে জুলাই অভ্যুত্থানে যে সকল শিক্ষার্থী বা আন্দোলনরত জনতা যারা আহত হয়েছে কিংবা নিহত হয়েছে তাদের পুনর্বাসন এবং তাদের চিকিৎসা ব্যবস্থা করা, একই সাথে তাদের যে সরকার যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে সেগুলো নিশ্চিত করা, তারা সেগুলো পাচ্ছে কিনা, এতটুকুই হচ্ছে কাজ। জি জি, ধন্যবাদ। আমি আবার আপনার কাছে আসবো। আমি এই পর্যায়ে জি জি, তারই ধারাবাহিকতায় জি জি, 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 হুম, এই পর্যায়ে আমি জি, আবারও যে তারই সাতক্ষীরা জেলার ধারাবাহিকতায় আমরা বিগত নেটওয়ার্কের সমস্যা হচ্ছে একটু মনে হয়, আপনি কথা বলতেছেন লেট আসছে। আচ্ছা, আপনি শেষ করেন, সমস্যা নাই, আপনি শেষ করেন, দেন আমি মূলত কাছে যাবো। আচ্ছা 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 আচ্ছা, এরই ধারাবাহিকতায় আমরা 100 দিন উপলক্ষে সবগুলো উপজেলায় গিয়েছি, আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা কবর জিয়ারত করেছি এবং আমাদের যে শহীদ আসিফ ভাই ছিলেন ওনার কবর পাকা করা সহ বেশ কয়েকটি কাজ আমরা করেছি এবং দুইজন খুব খুব খারাপভাবে আহত ছিল। তাদের চোখের সমস্যা ছিল, তাদেরকে আমরা ঢাকা চক্ষু ইনস্টিটিউটে রিফার করে তাদেরকে হচ্ছে সফলভাবে অস্ত্রোপচার হয়েছে এবং তারা এখন সুস্থ। এছাড়াও আমাদের 3 জন ভাই রয়েছে যাদের 2 জনের বাম পাশে রেটিনা, মানে চোখটা একেবারে নষ্ট হয়ে গেছে, তারা দেখতে পায় না সাতক্ষীরার, এবং একজন রয়েছে যার চোখ এখন খুব একটা ভালো অবস্থা নেই, হয়তোবা সে খুবই ক্রিটিক্যাল একটা অবস্থার মধ্যে রয়েছে। তো তাকে নিয়ে আমরা খুবই শিগগিরই ঢাকাতে বা খুলনাতে চিকিৎসার ব্যবস্থা করব। জি, ধন্যবাদ। জি জি, ধন্যবাদ। এই পর্যায়ে আমি কথা বলবো স্বাস্থ্য কমিটির আরেক সদস্য মুজাহিদুল ইসলাম। মুজাহিদ ভাই, আমরা ইতিপূর্বে জানতে পেরেছি যে যারা অসুস্থ এবং আহত তাদেরকে একটা স্বাস্থ্য কার্ড করা হবে। আসলে এই স্বাস্থ্য কার্ড এটা কাজ থাকবে কি, এবং এই স্বাস্থ্য কার্ড আসলে কারা পাবে? এই স্বাস্থ্য কার্ডের যোগ্য কারা হবে? ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আবারও। স্বাস্থ্য কার্ড মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা 5 তারিখের আগে থেকে যারা আহত হয়েছে তাদের জন্য মূলত স্বাস্থ্য কার্ড এবং যারা নিহত হয়েছে তাদের জন্য
এখন এই পর্যায়ে শুধুমাত্র যারা আহত আছে তাদের জন্য স্বাস্থ্য কার্ড করার উদ্যোগ নিয়েছে সরকার, এবং নিহতদের ব্যাপারে আহত তাদেরকে আসলে আমরা তাদের কেমন আহত? আচ্ছা, আহত বলতে আমরা আসলে কেমন আহত? জি জি। আমি আপনার কথায়। যারা নিহত আছে তাদের ফ্যামিলিরও দায়িত্ব নেওয়ার জন্য সরকার ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করছে। এখন প্রশ্ন হলো যে আমরা কি ধরনের আহতকে নিচ্ছি। ফর এক্সাম্পল আমরা যদি চিন্তা করি যে অনেকেই গুলিবিদ্ধ হয়েছে, অনেকেই এই ফ্যাসিস্ট সরকারের যে বাহিনী ছিল, হেলমেট বাহিনী, যাদেরকে আমরা ছাত্রলীগ বলে চিনি, তাদের বাড়িতেও অনেকেই আহত হয়েছে। ইনফ্যাক্ট অনেকে টিয়ারশেলের ধোঁয়ায়ও আহত হয়েছে। সো আমরা কি ধরনের আহত আসলে গ্রহণযোগ্যতা হবে আর কি ধরনের আহত গ্রহণযোগ্যতা হবে না, সে নিয়ে একটা কনফ্লিক্ট আছে। মূলত বেসিকটা হচ্ছে যারা গুরুতর আহত, যেমন যারা একটা সিঙ্গেল গুলি খাইছে তারা হচ্ছে এই গুরুতর আহতর মধ্যে ইনক্লুডেড। ছাত্রলীগের বাড়িতে বা আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য জায়গায় কিভাবে তারা আক্রমণ চালিয়েছে। সো তাদের বাড়িতে, তাদের লাঠির বাড়িতে বলেন বা অন্যান্য হকি স্টিকের বাড়িতেও বলেন, যারা গুরুতর আহত হয়েছে, মাথায় চোট পাইছে, পা ভেঙে গেছে, বা হচ্ছে পায়ে অনেক বেশি গুরুতর এখনো চিকিৎসা প্রয়োজন, বা হচ্ছে আগে সেরে গেছে চিকিৎসা নিয়ে, কিন্তু আসলে গুরুতর আহত হয়েছিল সেই সময়, এরকম সবাই হচ্ছে এই আহতদের মধ্যে ইনক্লুডেড। এক্সেপশনাল আছে হচ্ছে টিয়ার শেলের ধোঁয়ায় যারা আহত হয়েছিল। অনেকেই দেখা যায় যে অ্যালার্জির সমস্যা ছিল, আগে থেকে অ্যালার্জির সমস্যায় ভুগতেছিল, পরবর্তীতে টিয়ার শেলের ধোঁয়া খেয়ে অনেকের শ্বাসনালীতে সমস্যা হয়েছে বা বিভিন্ন জায়গায় সমস্যা হয়েছে। সো এইখানে একটু কনফ্লিক্টের জায়গা হচ্ছে যারা এই মুহূর্তে গুরুতর আহত। ফর এক্সাম্পল, যদি আমরা আগে থেকে তার অ্যালার্জি থাকে বা অন্য কোনো সমস্যা থাকে এবং টিয়ার শেলের ধোঁয়ায় যদি তার শ্বাসনালীর কোনো সমস্যা হয়ে যায় বা চোখের কোনো সমস্যা হয়ে যায়, গুরুতর সমস্যা হয়ে যায়, তারা হচ্ছে এটার মধ্যে ইনক্লুডেড হবে। এবং কেউ যদি টিয়ার শেলের ধোঁয়ায় সামান্য পরিমাণ আহত হয়, সেই সময় হাসপাতালে ভর্তি হয়েছিল, এরকম তাদেরকে আমরা রাখতেছি না, কারণ তারা আসলে গুরুতর আহত না। এবং এদের যদি রাখি তাহলে আমি মনে করি যে দেশের যতগুলো লোক আন্দোলন করছে কেউ কোনো না কোনো ভাবে টিয়ারশেলের ধোঁয়ায় আক্রান্ত হয়েছে, সো তাদেরকেও রাখতে হবে। তো সেকেন্ড বিষয় হচ্ছে যে কার্ডের সুবিধাগুলো আসলে কি। কার্ডের সুবিধাগুলো আমরা যদি বলি তাহলে প্রথমত যে কার্ড হবে সেই কার্ডে হচ্ছে আহ, তাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে তাদেরকে আহতদের জন্য 1 লাখ টাকা এবং নিহতদের জন্য প্রাথমিকভাবে 5 লক্ষ টাকার দেওয়ার কথা আছে। এবং সেকেন্ড হচ্ছে যে যারা এই মুহূর্তে চিকিৎসার প্রয়োজন বা ভবিষ্যতে চিকিৎসা নিবে তাদের জন্য হাসপাতাল এই কার্ড দেখালে যে কোনো হাসপাতাল বলতে আমি আসলে সরকারি হাসপাতাল এবং সরকারের সাথে চুক্তিবদ্ধ বেসরকারি হাসপাতালগুলোর কথা বোঝাচ্ছি। সেই হাসপাতালগুলোতে তাদের জন্য টোটাল ফ্রি চিকিৎসা হবে। এবং এই কার্ড যারা থাকবে তারা আজীবন যে কোনো চিকিৎসার জন্য, তাদের যে কোনো ব্যক্তিগত চিকিৎসার জন্য তারা ফ্রিতে তারা চিকিৎসা নিতে পারবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে তাদের জন্য একটা বিভিন্ন তাদের আশেপাশের হাসপাতালগুলোতে সিট, তাদের জন্য স্পেশাল সিট বরাদ্দ থাকবে। সেই সিটে এবং এটা অনলাইনের মাধ্যমে দেখতে পারবে যে হচ্ছে আমার আশেপাশে কোন হাসপাতালে আমার জন্য সিট বরাদ্দ আছে, এবং সেটা অনলাইন থেকে সে বুকিং দিয়ে সেখানে গেলেই তার জন্য সম্পূর্ণ যে কোনো চিকিৎসা, শুধু এই ছাত্র আন্দোলনে আহত হয়ে চিকিৎসা না, পরবর্তীতে ব্যক্তিগত চিকিৎসায় তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। এটাই হচ্ছে আপাতত স্বাস্থ্য কার্ডের কার্যক্রম। জি ধন্যবাদ। ধন্যবাদ। বাট আমার যে প্রশ্নটা ছিল, মেইন প্রশ্ন সেটা হচ্ছে, জি আমার যে প্রশ্নটা ছিল আহত, আসলে আহত বলতে 5ই আগস্টের পরেও তো অনেক ধরনের আহত সৃষ্টি হয়েছে, সেটা রাজনৈতিক দলের যে দণ্ড, সেই দণ্ডের মাধ্যমে অনেকে আহত হয়েছেন। এই ক্ষেত্রে আপনারা কিভাবে সেটা নির্বাচন করবেন যে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সে কি আহত হয়েছে, নাকি আন্দোলন পরবর্তীতে রাজনৈতিক প্ল্যাটফর্মের দলীয় কোন্দলের কারণে সে আহত হয়েছে? এই ক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কি থাকবে? এই প্রশ্নের উত্তর নিয়ে আমি যাব সরাসরি আরাফাত হোসেন ভাইয়ের কাছে। আপনি যদি আসলে এই প্রশ্ন উত্তরটা দিতেন। ওকে, ধন্যবাদ। আসলে এখানে আমরা কিন্তু একটা ফরম্যাট রয়েছে, একটা প্রসেস রয়েছে। এখানে প্রায় 10 জন একটা সদস্য আছে এবং এখানে সবথেকে মেডিকেল ডকুমেন্টটা ম্যান্ডেটরি। আপনার ছাড়পত্র, আপনার মেডিকেল ইনভেস্টিগেশন হবে। এখানে আপনার সিভিল সার্জন সহ স্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয় জড়িত রয়েছে। যেমন আমাদের সাতক্ষীরা সিভিল সার্জন মেডিকেল জড়িত রয়েছে, উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো জড়িত রয়েছে, তারা কিন্তু ইনভেস্টিগেশন করবে। শুধুমাত্র ছাত্র প্রতিনিধি বা সমন্বয়কের সুপারিশে কিন্তু এই আহত বা নিহত যাচাই বাছাই করা হবে না। এখানে একেবারে নিখুঁতভাবে করা হবে। আপনারা জানেন যে আমাদের ৭১ মহান মুক্তিযোদ্ধার সময় কিন্তু মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে একটা মানুষের মধ্যে একটা বিতর্কিত একটা একটা ইয়ে রয়ে গেছে এখনো পর্যন্ত। এই যে আমাদের অভ্যুত্থান হলো জুলাইয়ের, এখানে যেন কোনো রকম যেন সুবিধা আমরা কি আবারও কি এরকম দেখতে পাবো? আচ্ছা, না আমি না না একটু জি অ্যাড জি করতে চাই। জি 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 আরো আমি একটা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আপনি যেটা বললেন আপনার কথা যে 1971 সালের মুক্তিযুদ্ধের পরে 2024 সালে বা 23 সালে দেখা যাচ্ছে যে মুক্তিযুদ্ধের পরিমাণটা ছিল সংখ্যায়, পরিমাণটা দিন দিন যেন বেশি হচ্ছিল। যদি হিসাব করা হয় যে মৃত্যুর হার যেটা ধরা হয় তাহলে পার্সেন্টেজ কমবে, বাট সেটা পার্সেন্টেজ বাড়তেছে। এখন এরকম কি আবারও যে স্বাস্থ্য কার্ড পাওয়ার ক্ষেত্রে এটা কি বাড়বে না কমবে? এটা কোন দিকে যেতে পারে? এরকম কোনো কিছু হবে কিনা? জি, কমটা হবে, কিন্তু সেটা রেশিওটা ওরকম হবে না। যেমন ধরেন আগামীকাল আমাদের একজন শহীদের ভাই বেড়েছে, সে কিন্তু চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তিনি শহীদ হয়েছেন। তো আমাদের কিন্তু শহীদ একজন বাড়লো, তো তার মানে এই না যে আমাদের হিউজ পরিমাণে রেশিওটার একটা ব্যবধান অনেক বেশি থাকবে, গ্যাপটা অনেক বেশি থাকবে। এটা হবে না। এবং এর জন্য আপনি জানবেন সাতক্ষীরাতে অলমোস্ট ২৫০-র মতো আহত বা তার বেশি আহত লিস্ট ছিল। সেটা কিন্তু যাচাই বাছাই করতে 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 অর্ধেক বা 1/3 এরও কম, মানে হচ্ছে আপনার, এটা আমি সংখ্যা এখনই বলতে চাচ্ছি না, এটা অনেক কম, মানে অনেক কম সেটা। তো এটা এইভাবেই হবে। এটা আমি নিশ্চিত করছি অন্ততপক্ষে সাতক্ষীরাতে যে ভুয়া মুক্তিযোদ্ধা বা ভুয়া কেউ আহত বা নিহত এটা হওয়ার সম্ভাবনা একদম নেই। এবং এটা যদি হয় আপনারা আমাদেরকে ধরতে পারেন, সমস্যা নাই। এবং সাথে যারা আমাদের সাথে কাজ করছে, যে কমিটি যারা কাজ করছে তাদের ধরতে পারেন। ধন্যবাদ। জি জি না আসলে এই যে স্বাস্থ্য বিষয়ক কমিটি, এইখানে আমার জানা মতে ম্যাক্সিমাম বা সবাই ছাত্র, এরা কিন্তু কোনো স্বার্থের জন্য এইখানে আসে নাই। তারা দেশের সেবা করার স্বার্থে এখানে এসেছে, যে দেশকে সেবা করতে হবে, মানুষকে সুবিধা দিতে হবে, যারা আসলে যাদের মূল জায়গায় সমস্যা সেখানে পৌঁছাতে হবে। ধন্যবাদ আরাফাত ভাই আপনার উত্তর দেওয়ার জন্য। তো এই পর্যায়ে আমি যেতে চাই নাহিদ হাসান ভাইয়ের কাছে। হ্যাঁ ভাই, আসলে কি বলবো, আন্দোলনের সময় আপনাদের ভূমিকা ছিল সেটা বলে শেষ করা যাবে না, এবং আপনি গুলিবিদ্ধ হয়েছিলেন। আমরা দেখেছি আপনার বেশ কিছু ছবিও আমরা দেখেছি, আপনার গুলি লেগেছিল। তো আপনার কাছে আমি যেতে চাই যে আন্দোলনের শুরু থেকে, কারণ আন্দোলনের শুরু থেকে আপনি কোথায় ছিলেন, এবং আন্দোলনের সময় যে একটা সবার মধ্যে ভয় ভীতি বিরাজ করতেছিল, সেই ভয় ভীতিকে উপেক্ষা করে আপনার নিজের যে সাহসিকতা, নাকি কারোর মাধ্যমে সাহসিকতা দেখে আপনি আন্দোলনে আসেন, এরকম কিছু আমাকে একটু ডিটেইলস বলবেন দর্শকদের উদ্দেশ্যে। জি জি ভাই, অনেক অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ভাই আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, তারপর আমি কথা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। জি জি, শুকরিয়া। আমি সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে আজকে এত সুন্দর একটি টক শো অনুষ্ঠানে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার অশেষ রহমতে যার শাফায়াত ছাড়া আমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবো না, সেই নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং মাগফিরাত কামনা করছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া আমাদের ২০০০-এর মতো প্রায় ভাইদের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের এই মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করে নেন, আমিন।
তো আমি সর্বপ্রথম আপনি আমাকে কয়েকটা প্রশ্ন করেছেন যে আন্দোলনে কিভাবে আসলাম, কোথায়, কখন ছিলাম আর কি। এ বিষয়ে আমি সর্বপ্রথম বলবো আমি যেহেতু ঢাবিতে পড়াশোনা করছি, আমি ঢাকা থেকে বাড়ি গিয়েছি হচ্ছে ৩রা জুন এবং আন্দোলনের প্রথম ২ দিন ঢাকাতে ছিলাম। কিন্তু পরবর্তীতে আমার স্বাস্থ্য জনিত কিছু বিষয়ে সাতক্ষীরায় যাইতে হয়েছিল এবং ওই সময় হচ্ছে আমার ডেঙ্গু ধরা পড়ছিল এবং পরবর্তীতে সাতক্ষীরা মেডিকেলে ভর্তি ছিলাম প্রথম পর্বে এবং প্রায় হচ্ছে আমার খুব সম্ভবত ৯ থেকে ১০ই জুন পর্যন্ত জুলাই পর্যন্ত আমি মেডিকেলে ছিলাম এবং তারপরে তো সাতক্ষীরাতে যখন আমরা ঢাকাতে একটা কঠোর আন্দোলন চলছিল ওই সময়ে, কোটা আন্দোলন। আমরা চিন্তা করছিলাম যে সাতক্ষীরাতে কিছু একটা করা লাগবে। কারণ সাতক্ষীরা সবসময় সংগ্রামী একটি জেলা এবং বাংলাদেশের ৬৪ জেলার মানুষই সাতক্ষীরাকে সংগ্রামী জেলা হিসেবে জানে। তো সেই ধারাকে বাস্তবায়ন করার জন্য আমাদের প্রচেষ্টা ছিল সবসময়। কিন্তু আমাদের কালক্ষেপণের আগেই আপনারাই কয়েকজন মিলে এটা নির্দ্বিধায় স্বীকার করব, সবসময়ই স্বীকার করে আসছি। আপনারা কয়েকজন মিলে ১ম পদক্ষেপ নিয়েছিলেন। আপনি ছিলেন, ইমরান ভাই ছিল। আ আ এবং ছাত্র অধিকার পরিষদের কয়েকজন ভাই ছিল আরকি এখানে। সর্বপ্রথম ভূমিকা রাখছিল সাতক্ষীরাতে আন্দোলন শুরু করার জন্য। এবং আপনারা ডিসি বরাবর যে স্মারকলিপি দিয়েছিলেন এবং তারপর থেকে আন্দোলন শুরু হলো। এটার একটু মূল বিষয় আপনারা ১৩ তারিখ রাতে স্মারকলিপি তৈরি করছিলেন। ১৪ তারিখ ডিসির কাছে জমা দিছিলেন এবং ১৪ তারিখ যখন সরকারি কলেজ থেকে যাওয়ার কথা ছিল, আমরা গিয়েছিলাম কিন্তু আপনারা আমাদের আগে চলে গিয়েছিলেন। আ এটা হচ্ছে ১ম দিন এবং ২য় দিন যে ১৫ তারিখ আ আ ১৫ জুলাই। ১৫ জুলাই তারিখে আমাদের মিছিল হয়েছিল হচ্ছে খুলনা রোড থেকে নারকেলতলা পর্যন্ত এবং সেখানে আ আমি সহ আ আরো অনেক ফ্রেন্ড জি, ফ্রেন্ড কিন্তু আহ, ওখানে হাজির নাহিদ হয়েছিলাম। ভাই, আপনি আপনি আসলে যেদিন আহত হয়েছিলেন সে তারিখটা কবে ছিল? আ ৫ই আগস্ট ভাই। ৫ই আগস্ট। এটা ঠিক কোন সময় আপনি আহত হয়েছিলেন বা আপনার তখন কি জি, অবস্থা জি। ছিল আপনার? জি, জি। আমি হচ্ছে আপনাকে একটু ডিটেইলস বলি ওইখানে। মানে পুরো ১ ঘন্টার কাহিনীটা আমি ১ মিনিটে শেষ করছি ওইখানে। জি, 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 যখন শর্টলি। আরকি জোহরের নামাজ হ্যাঁ, ওখানে জোহরের নামাজ যখন হচ্ছিল, জোহরের নামাজের পরপরই আমরা ওখানে গান করছিলাম কিছু ভাই আরকি। সামনে মাইক নিয়ে গান করছিলাম। তো গান করার পরে হঠাৎ করে ওখান থেকে ঘোষণা আসছিল শেখ হাসিনা পদত্যাগ করছে। এবং এরপরে আরকি মোটামুটি ওই যে শেখ মুজিবের মোরাল ভাঙা, তারপর পুলিশের উপরে অ্যাটাক করা অনেক কিছু ঘটলো। তখন তো পুলিশ টিয়ার শেল মারছিল। টিয়ার শেলে গ্যাসে আরকি অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। ওই সময় একটা হাসপাতালে গেছিলাম। তার কিছুক্ষণ পরে হাসপাতাল থেকে বের হইছি যখন পরিস্থিতিটা ঠিক হইছে। এবং আসার পরে আমরা হচ্ছে এসপি বাংলোর অভিমুখে একটা মিছিল যাচ্ছিল। তো ওদিকে আ যাওয়ার সময়ই মূলত এসপি বাংলোর ওখানে দেখলাম যে বাংলোয় হামলা করছে কয়েকজন মিলে। আ তো আমি সামনে গেছিলাম ওখানে। সবাইকে সরাই দিচ্ছি ওখান থেকে সামনে। আপনি ভিডিওতে দেখবেন এটা। YouTube এ সার্চ করলে এই ভিডিওটা পাবেন। আমি এতদিন জি, পাই নাই ২-৩ দিন আগে ভিডিওটা পেলাম। তো ওইখানে আ মানে সরাই দেওয়ার পরে রাস্তার উপরে তখন সম্ভবত ২ থেকে ৩ জন ছিলাম। এবং জিল্লু ভাই ছিল রাস্তার অপোজিটে, আমি ছিলাম রাস্তার মাঝে। তো ওই সময় পুলিশ মূলত গুলি করছিল এবং গুলি করার পরে আ মানে হুম। এই অনুভূতিটা বোঝানো খুবই মুশকিল ভাই। কারণ মানে গুলি করার পরে পড়ে গেছিলাম। পুরো শরীর অবশ হয়ে গেছিল। বলা যায় যে মানে একটা পায়ে গুলি লাগছে কিন্তু অপর পাও অবশ হয়ে গেছে। মোটে উঠে দাঁড়াইতেই পারছিলাম না। আপনি কি তখন অনেক জানতেন কষ্ট আপনি করে আপনি কি তখন জানতেন যে দেশের যে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়েছে দেশ থেকে? আচ্ছা, আচ্ছা। আমি মানে শুনছিলাম। তবে ওই সময় সিওর ছিলাম না। কারণ যখন ঘোষণা আসছে তারপরে কয়েকজন ভাই আরকি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ওখানে ঘোষণা দিছিল এখনো পদত্যাগ করে নাই। ঠিক আছে? এজন্য জি। আরকি কিন্তু হাসপাতালে যাওয়ার পর আসলে জানছি যে শেখ হাসিনা পদত্যাগ করেছে। হাসপাতালে যাওয়ার পরে। তখন আপনার কেমন এবং অনুভূতি কেমন হচ্ছে? আ আসলে সর্বপ্রথম যখন শুনছিলাম তখন আ মানে আমরা যে কয়জন ছিলাম ওখানে সর্বপ্রথম হচ্ছে আল্লাহু আকবার বলে একে একে অপরকে জড়ায় ধরছিলাম এবং প্রত্যেকে কান্না করছিলাম। যখন খুলনা রোড মোড় থেকে তখন ঘোষণাটা আসছিল। এবং হাসপাতালে যখন আমাকে জানানো হলো ঘটনাটা আমার সামনে আ খুব আমার নামটা মনে নাই। আমার এক ফ্রেন্ড ছিল আরকি। আমি তাকে জড়ায় ধরে কাঁদছিলাম ওইসব এবং বলছিলাম একটাই কথা বলছিলাম যে, "আমরা জিতে গেছি আরকি অবশেষে। এত কিছুর পরেও জি, আমরা জিতে গেছি জি, অবশেষে।" ধন্যবাদ। আমি এবার যেতে চাই জিল্লুর রহমানের কাছে, আমাদের বাংলাদেশের যে ২য় স্বাধীনতার আরেকজন সৈনিক এবং আহত গুলিবিদ্ধ আ জিল্লুর রহমানের সাথে আমার একই প্রশ্ন থাকবে যে আসলে আপনি আহত কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি গুলিবিদ্ধ হন? খুব না, না শর্ট শেষ সময়ে পাইছি ২ ভাই। মিনিটের মধ্যে বলতে পারবেন। হ্যাঁ?
যে জিল্লুর রহমান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি মিউটটা আনমিউট করে কথা বলবেন। জি, জিল্লুর রহমান ভাই, শুনতে আপনার পাচ্ছেন জি জি শুনতে পাচ্ছি। ভাই? জি জি শুনতে পাচ্ছি। জি জি শোনা যাচ্ছে। আপনি বলতে পারেন এখন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে আবার আপনাদের সামনে কথা বলতে পারছি। ওই দিনের অনুভূতিটা ছিল, আমি তো বেশি কথা বলবো না, শুধুমাত্র অনুভূতিটার কথা বলতেছি। ওই দিন আমরা জোহরের নামাজ, আমার অনেক ভাইরা পড়ছিল যে খুলনা রোড যে মোড়ে, ওখানে পড়ছিল। আমি বিশেষ করে নামাজটা পড়ছিলাম সদর হাসপাতাল মসজিদে। ওইখান থেকে নামাজ শেষ করে আহ, আমরা আগে ছিলাম যে শেখ হাসিনা হয়তো পদত্যাগ করবে, শিওর ছিলাম না। তখন ওইখান থেকে আমরা ছোট একটা মিছিল মতো আনন্দ মতো করতে করতে ওই যে আপনার এসপি বাংলোর দিকে যাচ্ছিলাম। এখন ওই পর্যন্ত যাওয়ার পরে এসপি বাংলোর সোজা দক্ষিণ সাইডে একটা রোড আছে, ওইখান থেকে কিছু ছেলে এসপি বাংলোর উপরে হামলা করে, আর ঢিল মারছিল, কিছু গ্লাস ভেঙে গেছিল। আমরা ছিলাম আনোয়ারা ক্লিনিক সোজা সামনে। ওই সময় নাহিদ ভাই ছিল। নাহিদ ভাই নিজেই ঠেকাই দিচ্ছিল, আমাদের সামনে যেতে দিচ্ছিল না। উনি পশ্চিম দিকে তাকাইছিল, মানে পেছন দিক থেকে হাত এভাবে লম্বা করে দিয়ে আমাদের মানে ব্যারিকেড মতো দিয়ে রাখছিল, আর আমরা সামনের দিকে তাকাইছিলাম আর কি। ওদিকে আর যেতে পারতেছিলাম না। মানে বলছিল, সবাই বলছিল যে ওদিকে যাওয়ার দরকার নেই, এই পর্যন্ত থাকি, ঝামেলা হতে পারে। তো ওইখানে হঠাৎ করে ওই যে ঢিল মারার কারণে ওখানে পুলিশে হঠাৎ করে গুলি করে। গুলি করার পরে যখন গুলির শব্দ হয় তখন আমরা ওখানে দাঁড়াইনি, ওখান থেকে মানে সরে যাওয়ার চেষ্টা করছিলাম। হঠাৎ করে গুলি আমার পেটের ডান সাইডে এসে একটা লাগে। তো ওই অনুভূতিটা ছিল তখন। আমি বুঝলাম যে একটা শব্দ হলো এসে, ঠপ করে একটা শব্দ হলো। শব্দ হওয়ার পরে তখন কিছু বুঝতে পারিনি। এবং কিছু দূর ওখান থেকে চলে আসার পরে অবাস হয়ে গেছিল, জায়গাটা অবাস হয়ে যাচ্ছিল, অবাস হয়ে যাচ্ছিল। আর এবং আমি তখন চেপে ধরছিলাম, ডান হাত দিয়ে চেপে ধরছিলাম। ধরার পরে দেখি প্রচুর রক্ত বেরাচ্ছে। তখন আমি ভাবলাম যে হয়তো এটা অরিজিনাল গুলি করছে। তখন ভাবছিলাম হয়তো বাঁচবো না, এরকম অনুভূতি আসছিল। তো আমি একজন মুসলিম, মুসলিম হিসাবে আমার তখন কালিমা মনে আসছিল। কালিমা তাইবা, কালিমা শাহাদাত পড়ছিলাম। পড়তে পড়তে যে খুলনা রোড সাইডে একটা মসজিদ আছে, আমি মসজিদের বারান্দা বন্ধ চলে গেছিলাম, যে ভাবছিলাম যে মৃত্যু যখন হবে মসজিদের ভিতরে যেই মরি। এই অনুভূতিটা আমার সবচেয়ে বেশি নাড়া দেয়, যে ওই সময় আমার ওই কথাটাই মনে পড়ছিল। অবশ্যই আমি ভালো পথে ছিলাম, আল্লাহর পথে ছিলাম, কারণ এই যে ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে কথা বলছি, যে আলেম ওলামাদের উপর নির্যাতন, কোরআনের শত্রু, যে বিভিন্ন আয়নাঘর, তারপরে দিন দিন যে দুর্নীতি, নিপীড়ন, অত্যাচার চালিয়ে গেছে, তার বিরুদ্ধে কথা বলতে আমরা গেছিলাম। এবং ওখানে আহত আহত হয়েছি, এবং তখন আল্লাহর কথাই মনে পড়ছে। এটা সবচেয়ে বেশি নাড়া দেয়। আর বিশেষ করে ওই সময় আমার আম্মা ছিল ঢাকাতে, আমার খালাম্মা অসুস্থ ছিল। এখন ওইখান থেকে আমি গুলি খাওয়ার পরে ওখান থেকে তো আমার কিছু ভাইরা ওই যে আপনার মসজিদের সামনে থেকে ওখান থেকে উদ্ধার করছিল। ওখানে কার সাথে বলছিলাম যে ভাই আমার গুলি লাগছে, বলার সাথে সাথে ওনারা কয়েকজন ধরে আমারে নিয়ে গেছিল সদর হাসপাতালে। ওখান থেকে ড্রেসিং করে দিছিল, দিয়ে অ্যাম্বুলেন্সে পাঠাই দিছিল সঙ্গে সঙ্গে মেডিকেলে। তো ওখানে ছাত্র শিবিরে অনেক ভাই ছিল, তারা সারা রাস্তা আমার কালিমা পড়াতে পড়াতে নিয়ে গেছে, এবং বলছে যে ভাই কিছু হবে না, সাহস দিছে। নাহিদ ভাইয়ের কথা বিশেষ করে বলি, নাহিদ ভাই ওখানে ছিল। ওখান থেকে নাহিদ ভাই আমার বলছিল, নাহিদ ভাই নিজে পায়ে গুলি খাইছে, একই অ্যাম্বুলেন্সে ছিলাম। তা উনি বলছে যে ভাই কিছু হবে না আপনার, সাহস রাখেন। তিনি একজন সাহসী যোদ্ধা। এবং ওখানে আরো অনেক ভাই ছিল, সবাই সাহস দিছে। পরে যখন হাসপাতালে নিয়ে গেছে, ওখান থেকে নাম ঠিকানা বলছিলাম। পরে ওটিতে নিয়ে যাওয়ার পরে আর আমি কিছু বলতে পারি না,
যে আমার বুকের যে মানে পেটের উপরে যে পশম গুলো কাটছিল ওইগুলো পর্যন্ত আমি বলতে পারি, যে এগুলো শব্দ হচ্ছিল ওইগুলো আমি শুনতে পাচ্ছিলাম। পরবর্তীতে আর কিছু বলতে পারি না। এই জি কাহিনীটা। জি ধন্যবাদ। হ্যাঁ জি ধন্যবাদ। আম, আমরা এখন একটু আমাদের লাইভে যেতে চাই। আমাদের লাইভে যুক্ত আছেন মোল্লা মোহাম্মদ শাহাজুদ্দিন। উনি আমাকে প্রশ্ন করেছেন বা এই লাইভ অনুষ্ঠানে যে প্রশ্ন করার সুযোগ আছে কিনা বা ছিল কিনা। প্রশ্ন করার সুযোগ আছে, যেহেতু আজকে টক শোটা একটু ভিন্ন ধর্মের টক শো, এখানে কোনো বিতর্ক বা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না। এখানে জাস্ট যে আন্দোলনের সময় অনুভূতি এটা এবং স্বাস্থ্য বিষয়ক কমিটির সামনে প্রজ্ঞা এটা নিয়ে। আর যেহেতু যদি কোনো রাজনৈতিক টক শো হতো তাহলে প্রশ্ন করার সুযোগ ছিল। তারপরও কারোর যদি কোনো প্রশ্ন থাকে, কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই করতে পারবেন। দেন আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ আহসান হাবিব সুমন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সবাই আল্লাহর রহমতে খুবই ভালো আছে। আরো প্রশ্ন করছেন যে আমি সাতক্ষীরা জেলা থেকে বলছিলাম। যে ধন্যবাদ আপনাকে মোহাম্মদ আহসানুর রহমান সুমন ভাই। যে আমরা আবারও যেতে চাই আরাফাত হোসেন ভাইয়ের কাছে। আরাফাত হোসেন ভাই আমরা জানি উনি বর্তমানে দুইটা আহ, দায়িত্ব প্রাপ্ত আছেন। উনি প্রথমত আছেন সাতক্ষীরা জেলার যে স্বাস্থ্য বিষয়ক কমিটির ছাত্র প্রতিনিধি হিসেবে। উনি আরো অ্যাড আছেন বিশেষ টাস্ক ফোর্স কমিটির শিক্ষার্থী প্রতিনিধির সাথে উনি একজন আছেন। তো আমি আজকের আলোচনার বাহিরেও যেহেতু উনি একজন বাজার মনিটরিং এর ছাত্র প্রতিনিধি, সেই হিসেবে আমি কিছু প্রশ্ন করতে চাই। আসলে বর্তমানে যে প্রশ্নের বর্তমানে যে বাজারের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতির আহ, রুখে দেওয়ার জন্য যে বাজার সিন্ডিকেট বন্ধ করা বা বাজারের দাম কিভাবে কমানোর, এই বিষয়ে আমি জাস্ট কিছু অল্প দুইটা প্রশ্ন করতে চাই। আপনি চেষ্টা করবেন খুব স্বল্প সময় অ্যান্সার দেওয়ার। প্রথমত হচ্ছে যে আহ, বাজার যে সিন্ডিকেট বন্ধ করা সম্ভব কিনা এবং বাজার নিয়ন্ত্রণ করতে আপনারা কোন কোন পদ্ধতি অবলম্বন করছেন এবং অসাধু ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বলতে চান এ, বলে আপনি শেষ করবেন। ভাই মিউট করা আরাফাত হোসেন ভাই। Shoot করা আমি না। জি জি ওকে জি হ্যাঁ আনমিউট হয়ে গেছে ভাই, এখন বললে হবে। জি ওকে। বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়া বা এটা রোধ করা সম্ভব কিনা? জি, এটা অবশ্যই সম্ভব। কেননা 15 বছরের স্বৈরশাসকের পতন যদি আমরা ঘটাতে পারি, বাজার সিন্ডিকেট আমরা ভাঙতে পারবো। বিষয়টা একটু ক্রিটিক্যাল হলেও সময় সাপেক্ষ হলে এটা সম্ভব। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অসাধু ব্যবসায়ীদের উদ্দেশ্য কি বললেন? বাজার সিন্ডিকেট করতে গিয়ে যে যতটুকু আমার ধারণা হলো, শুধুমাত্র জরিমানা করে বাজার সিন্ডিকেট রোধ করা সম্ভব নয়। কারণ 50,000 1-2 লাখ টাকা তারা এমনি সিন্ডিকেট করে ইনকাম করতে পারে। তো সেখানে আমাদের আসলে সিস্টেমেটিক্যালি যাওয়া উচিত। যেমন আমাদের গল্পটাই বলি, বাজার সিন্ডিকেট আমরা যখন শুরু করেছিলাম, তার 1 সপ্তাহের মধ্যে 5 টাকার মতো জিনিসপত্রের দাম কমছে। মানে শুধুমাত্র সাতক্ষীরাতে কমছে। এবং ভোমরাতেও আমরা একই কেসটা দেখেছি, একই সিনারিওটা দেখেছি, যেটা যে ওখানে যে স্থলবন্দর আমাদের ভোমরাতে পেঁয়াজ আসে, কাঁচা মরিচ আসে, বেশ কয়েকটা আইটেম ইন্ডিয়া থেকে চলে আসে আমাদের এখানে ইম্পোর্ট করে। এখন এখানে হয় কি, আমাদের ওখানে একটা তথ্যের একটা শুভঙ্করের ফাঁকি আছে। এটা একটা হিউজ গ্যাপ। আপনাকে জানানো হবে না যে পেঁয়াজটা কত টাকায় কেনা হয়েছে, বাট আপনাকে জানানো হবে কত টাকায় বিক্রি হয়েছে। তো এই একটা সমঝোতা, এখানে একটা হিউজ একটা গ্যাপ। এটা আমরা আস্তে আস্তে চেষ্টা করতেছি যে এটা কিভাবে আরো এই সিন্ডিকেটটা রোধ করা যায়। এটা কাজ চলমান। একই সাথে বড় বাজারের ভিতরে, সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারের ভিতরে যেটা হচ্ছে যে কিছু প্রোডাক্টের দাম দিনের একটা সময় বাড়ে, আবার কিছু সময় দিনের একটা সময় কমে। যেমন সকাল টাইমে অনেক বাড়ে। তো আমরা এইটা চেষ্টা করতেছি রেগুলারিটিটা মেনটেন করা। ভোক্তা অধিদপ্তর, জেলা ম্যাজিস্ট্রেট এবং ছাত্র প্রতিনিধি আমরা সবাই মিলে চেষ্টা করি, এবং আমরা প্রতি মাসে একবার করে ব্যবসায়ীদের সাথে বসি এবং প্রতি সপ্তাহে চেষ্টা করি আমরা মোবাইল কোর্ট পরিচালনা করা। একই সাথে আমরা শিক্ষার্থীরা একটা উদ্যোগ নিয়েছি বিনা লাভের বাজার, যেটা কিন্তু একটা আসলে রিমার্কেবল, দারুণ সাড়া ফেলেছে। যেদিন আমরা পেঁয়াজ 90 টাকা, সরি 99 টাকা বিক্রি করেছি, ওই দিন কিন্তু 105 টাকা
পেঁয়াজ ছিল। বড় বাজার আচ্ছা, আমি অন্যান্য একটু শর্ট, যে আপনাদের এই যে সাতক্ষীরা জেলার বিনা লাভের যে বাজারটা আপনারা দিয়েছেন, আসলে সেটা কোথায় কোথায় এবং পাওয়া যাবে? যারা দর্শক আছেন তারা যদি জানার পরে কারো যদি সুবিধা হয়, এই জন্য যে কোন কোন স্থানে বা স্টার্টিং পয়েন্টে আপনারা এই বাজারটা দিয়েছেন। ওকে, ধন্যবাদ। বিনা লাভের বাজারটা আমরা বেসিক্যালি দিয়েছি বড় বাজারের ভিতরে এবং চালতে তলায়, এবং মাঝে মাঝে আমরা ওটা আসিফ চত্বরে দেওয়ার চেষ্টা করি, যেহেতু এখানে শিক্ষার্থীদের একটা জনবল প্রয়োজন হয়। তো আমাদের যারা শিক্ষার্থী রয়েছে 20-25 জনের মতো, তো আমরা এই তিনটা স্থানে বিনা লাভের বাজারটা দেই। তবে রেগুলারই কন্টিনিউসলি যেটা চলে সেটা হচ্ছে চালতাতলা বাজার। কারণ চালতাতলা বাজারে আপনি দেখবেন ওই দিককার মানুষজনের ইনকাম আর আমাদের শহরের উপর যারা বাস করে তাদের ইনকামের সাথে একটা ব্যবধান রয়েছে। তো আমরা চেষ্টা করেছি ওদিককার মানুষকে সেবাটা দেওয়ার, এবং সপ্তাহে একটা দিন আমরা আসিফ চত্বরে দেওয়ার চেষ্টা করছি। তো আমরা একটা নিয়মিত আপডেট দিয়ে থাকি, এবং সেখানে বাজারের থেকে একেবারে কম মূল্যে ক্রেতারা পায়। এমনকি আমরা ডিম 10.5 টাকা পর্যন্ত দিতে সক্ষম হয়েছে, যেটা বাংলাদেশে কোনো জেলাতে এটা সম্ভব হয়নি, এবং যেটাতে যমুনা টিভি ফিচার করছে। তো এইভাবে আসলে বাজার সিন্ডিকেটটা আমরা ধীরে ধীরে, এটা তো একদিনের কাজ না, এটা একটা সময় সাপেক্ষ কাজ, এটা মনিটরিং এর একটা কাজ, এটা একটা ডাটা ড্রিভেন একটা কাজ, প্রচুর অ্যানালাইসিস দরকার যে কৃষকের কাছে কত দাম, এটা হচ্ছে পাইকারি আড়তে কত দাম, এটা কোল্ড স্টোরেজে কত দাম হচ্ছে, যা ফড়ি বলে ফড়িদের কাছে কত দাম, হাতে নেক্সট যে হ্যান্ড জি, আমি কনজিউমার তার হাতে কত দাম। আরাফাত ভাই, আমি দেখেছি নিউজে যে 3 তারিখ সাতক্ষীরা শহরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শিক্ষার্থীদের যে বিশেষ ট্রান্সপোর্ট অভিযানে পরিচালিত হয়েছিল, এবং সেখান থেকে প্রায় 2,18,725 কেজি মজুতকৃত আলু উদ্ধার। আসলে এইটার কারণটা কি ছিল, এবং আপনারা এদের বিরুদ্ধে কি অবস্থান নিচ্ছেন, এবং অসাধু ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বলতে চান বলে শেষ করবেন? আচ্ছা, আমাদের ধন্যবাদ। জি, সিন্ডিকেটের আরেকটা দিক হচ্ছে মজুত করা, যেটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে স্পষ্ট যে আমরা মজুত করতে পারবো না। তারপরেও দেখা যায় অতি মুনাফার লোভে আমরা মজুত করি। তো আমরা যখন একটা সোর্স থেকে নিউজ পাই যে হিউজ পরিমাণে আলু কোল্ড স্টোরেজ এবং গোডাউনে মজুত করা হয়েছে বা গুদামজাত করা হয়েছে, আমরা সেটা অপসারণ করি এবং ইমিডিয়েট 2 দিনের মধ্যে সেটা বাজারে ছাড়ার জন্য ওদেরকে ফোর্স করি, এবং সেটা তারা করে। এবং সেই আলুটা কিন্তু শুধু সাতক্ষীরা বাজারে না, পুরো দেশে ওরা ওই দিনের মধ্যে বিক্রি করে ফেলতে হয়। তো এইভাবে আমরা আস্তে আস্তে চেষ্টা করছি, এবং ওই দিন আমরা তাহলে কি এই যে কোল্ড স্টোরেজ, আসলে কি জি এই জি কোল্ড স্টোরেজটা কি যে সমস্ত জায়গায় আছে সেটার উপরে কি বেশি নজরদারি করা উচিত কিনা? জি জি কোল্ড স্টোরেজ এবং যে গোদাম যেগুলো আছে বড় আকারের, তো আমরা সেখানে নজর রাখতেছি, এবং আমরা অন্য শিক্ষার্থী প্লাস জনতার সাহায্য ছাড়া কিন্তু সিন্ডিকেট ভাঙা সম্ভব না। আপনাদের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে, কোনো ধরনের নিউজ থাকে, সেটা আমাদেরকে দিবেন। আমরা কিন্তু সেখানে পুলিশ বা অন্যান্য বাহিনী নিয়ে আমরা সেটা পরিচালনা করব, এবং আমরা এই সিন্ডিকেটটা ভাঙার জন্য সদা তৎপর থাকব। তাই আমাদের উপর দিয়ে যা হয়ে যাক, কারণ আমরা জুলাই অভ্যুত্থানের সৈনিক, আমরা এই দেশটাকে পুনর্গঠন করতে চাই। জি জি, ধন্যবাদ। যে আমি যে স্বাস্থ্য কমিটির প্রতিনিধি, আরেক প্রতিনিধি মুজাহিদ ইসলামের কাছে লাস্ট যেতে চাই। তাদের পরিকল্পনা কত দূরে গিয়েছে, এবং তার আগামী দিনের বাংলাদেশটা কেমন এটা বলে 1 মিনিটের মধ্যে শেষ করলাম। আচ্ছা, ধন্যবাদ। আসলে আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের আরো 2 জন সহযোদ্ধা, জিল্লুর ভাই এবং নাহিদ। তারা আসলে এই প্রজন্মের যোদ্ধা, যদিও আমরাও আন্দোলনে ছিলাম, আমাদের থেকে তাদের প্রয়োজন বেশি, যেহেতু তারা আহত হয়েছে এবং যারা শহীদ আছে তাদের জন্য আসলে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদের এখন বিষয়টা হচ্ছে যে স্বাস্থ্য কার্ড, এটা তো আসলে কয়েকদিনের মধ্যেই কয়েকদিন এখন আসলে মাইক্রোফোনটা যদি একটু বুকের সামনে আচ্ছা, যেহেতু আসলে স্বাস্থ্য কার্ডটা একটা হিউজ, প্রায় 20,000-এর বেশি আহত, সো একটু সময় লাগবে। যে আজকেই বললাম আর আজকেই কার্ড হয়ে যাবে এরকমটা না, এছাড়া প্রতিনিয়ত নতুন এটা অ্যাকচুয়ালি এখনই বলা সম্ভব হচ্ছে না যে 1-2 দিন, তবে অতি দ্রুত একটা যৌক্তিক সময়ের মধ্যে এটা দেওয়া হবে।
আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে প্রতিনিয়ত নতুন নতুন আহত যোগ হচ্ছে। যদিও এটা আসলে অ্যাকচুয়াল আহত, এখানে আসলে ওইভাবে সুযোগ নাই যে হচ্ছে যেমন ৭১-এ নতুন ভুয়া মুক্তিযোদ্ধা ঢুকে গেছিল, ওইভাবে কোনো সুযোগ নাই। তবে এরকম হয়েছে যে সেই সময় আহত হয়েছিল কিন্তু কোথাও চিকিৎসা নেয় নাই, বাড়ি থেকে চিকিৎসা নিছে বা ভয়ে নাম চেঞ্জ করে চিকিৎসা নিছে। তো তাদের ক্ষেত্রে একটু আমরা জটিলতা ফেস করতেছি, যার কারণে হয়তো প্রতিনিয়ত নতুন নতুন আহত এখানে যোগ হচ্ছে। এজন্য একটু সময় লাগবে। এটা এমন নয় যে ২ মাস ৩ মাস এরকম, বা এমন নয় যে ১-২ দিনে, একটা যৌক্তিক সময়, ১ জি জি সপ্তাহ ২ সপ্তাহ এরকম একটা যৌক্তিক সময়ের মধ্যে এটা হয়ে যাবে। আর জি জি আগামীর বাংলাদেশ এটা আহ, আগামীর বাংলা আসলে আমাদের আহত নিহত ফ্যামিলি তারাও কেমন বাংলাদেশ চায় সেটা আমরা জানবো। সেজন্য আমরা আগামীকাল ডিসি অফিসে একটা মিটিং এ অ্যারেঞ্জ করছি। সেখানে সাতক্ষীরা সংস্করণ এবং আগামীর বাংলাদেশ কেমন হবে সেটা সকলের কাছ থেকে জানার জন্য। তো জি আমার জি কাছ ধন্যবাদ। থেকে যদি জানতে চান যে আগামীর বাংলাদেশ, জি জি আমার দ্রুত কাছ শেষ থেকে করবেন। যদি জানতে চান যে আগামীর বাংলাদেশ সম্পর্কে আপনার ধারণা কি, বা আচ্ছা আমি শেষ করে দিচ্ছি। তাহলে আমরা বলবো যে আমরা যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছি, কাজে আমাদের বৈষম্য কোন সেক্টরে যেন বৈষম্য তৈরি না হয়, সেটা হচ্ছে আমাদের ম্যান্ডেটরি মেইন লক্ষ্য এবং উদ্দেশ্য। এবং আমি ধন্যবাদ। এক করতে চাই যেন বাংলাদেশের, আমি চাই, আমি আমার permit দিই যে বাংলাদেশে যেন এমন পরিবেশ সৃষ্টি কখনো না হয় আর এক নায়কতন্ত্র, যে শেখ হাসিনা যে এক নায়কতন্ত্র দেশটা গড়ে তুলেছিল যেন এরকম না হয়, এটাই আমি আমার নিজের ব্যক্তিগত চাওয়া। ধন্যবাদ মোজাহিদ ভাই। আমি এই পর্যায়ে যেতে চাই নাহিদ হাসান ভাইয়ের কাছে, যে নাহিদ হাসান ভাই, বিপ্লব পরবর্তী দেশ আপনার কেমন চাওয়া, শর্ট টাইমে শেষ করবেন এক কথায়। জি, শুক্রিয়া ভাই। আমি একটু সময় চেয়ে নিচ্ছি ভাই, ২ মিনিট, এক জি জি মিনিটের ঠিক জায়গায়। আছে। জি 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 আমি আগে কয়েকটা কথা বলতে পারি নাই, কারণ আমার এই বিষয়টা নিয়ে ৩টা মানুষের নাম বলতেই হয়। জি জি আমাদের নাজমুল হোসেন রনি, আব্দুর রহিম ভাই এবং আহ, রিনা, 3টা মানুষের কথা বলতে হয়, কারণ আমি আহত হওয়ার পরে সবচেয়ে বেশি বিচলিত ছিল এনারা 3 জন, এবং অনেক কাছের ছিল এরা। আব্দুর রহিম ভাই আমার সাথে হাসপাতাল পর্যন্ত গেছিল, এবং আমাকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া সবকিছু করছিল। এই মানুষটাকে অনেক অনেক বেশি ধন্যবাদ এনাদেরকে। তো আমি মূল কথায় চলে আসি যে আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই। আমি কয়েকটা পয়েন্ট আকারে কথাগুলো তুলে ধরছি। আহ, ১ নম্বর, আজকে আমরা যার বিরুদ্ধে আন্দোলন করেছে, আসলে বৈষম্যের বিরুদ্ধে, আমরা তেমন একটি বৈষম্যবিহীন দুর্নীতি মুক্ত রাষ্ট্র দেখতে চাই, যেখানে প্রত্যেক মানুষ সম অধিকার ভোগ করবে। এবং বর্তমানে যে সমস্যাটা সবচেয়ে বেশি হচ্ছে যে নির্বাচন কেন্দ্রিক, প্রত্যেকটা দলই চাচ্ছে যে দ্রুত নির্বাচন হয়ে যাক, কিন্তু দেশের ছাত্র জনতার যে চাওয়া সেটা হচ্ছে দেশ সংস্কারের পর তবেই নির্বাচন হতে হবে। কিন্তু স্বার্থান্বেষী মহল এবং ক্ষমতালোভী একটি মহল বারংবার চেষ্টা করছে দেশটাকে আবার অস্থিতিশীল করার জন্য। এবং যে কোনো মূল্যেই আহ, এই আন্দোলনে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে বাংলাদেশে রাজনীতি করার মতো কোনো অধিকার আর আওয়ামী লীগ রাখে না। আমরা দেখবো যে হিটলারের নাৎসি পার্টি আজও পর্যন্ত এটা নিষিদ্ধ আছে, এবং এমন একটি দল ছিল আওয়ামী লীগ। আমরা আশা করব সরকারের কাছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশে, এবং শহীদ এবং আহতদের যে মর্যাদা, প্রপাত যে মর্যাদাটা সেটা যেন সবাই পায়। কারণ আবু সাইদ, মুগ্ধ, আসিফ, রিয়ান, আমাদের ছোট্ট সোনামণি রিয়া গোপ, ওয়াসিম আকরাম যে স্বপ্ন দেখেছিল, যে স্বাধীন সার্বভৌম এবং বৈষম্যহীন যে দুর্নীতিমুক্ত রাষ্ট্রের স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন যেন বাস্তবায়ন হয় বাংলাদেশে, আমরা সেটাই প্রত্যাশা করি। এবং ২০০০ যে মানুষ মারা গেল, ২০০০-এর অধিক মানুষ মারা গেছে, জানা অজানা অনেক, খুব সম্ভবত। তো এত যে মানুষ মারা গেল, এত মানুষের রক্তের উপর দাঁড়ায় এখনো আহতদের এই আত্মচিৎকার শেষ হয় নাই। এখনো আমি সুস্থ আছি, তবে আমাদের লাইভে উপস্থিত উপস্থিত আছে জিল্লু ভাই এখনো অসুস্থ। মানে তার ক্ষত স্থানগুলো দেখলে বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে, এতটা এতটা ক্ষত হয়েছে তার। এইগুলো এখনো ঠিক হয় না। তার আগে দেশে দেশে যদি অস্থিতিশীল করার জন্য কিংবা ক্ষমতার লোভে যদি নির্বাচনের আশা করা হয়, তাহলে দেশটা আবার সেই আগের পরিস্থিতিতে চলে যাবে। এবং সর্বশেষ যে চাওয়াটা সেটা হচ্ছে দেশের সকল ক্যাম্পাসে ছাত্র রাজনীতি মুক্ত থাকতে হবে। ছাত্র রাজনীতি
এমন একটা জিনিস যে আমাদের ক্যাম্পাস গুলোকে কলুষিত করছে। আমরা দেখে রাখবো, আমি এখন ঢাবিতে আছি, কিছুদিন আগেও এই ঢাবিতে ছাত্রলীগের যে বাণিজ্য ছিল, ছাত্রলীগের যে ক্যাডার ভিত্তিক ছিল, লিজুর ভিত্তিক রাজনীতি ছিল, তার বলি হয়ে এখানে হাজার হাজার শিক্ষার্থীর জীবন নষ্ট হয়ে গেছে। এক কথায় নষ্ট হয়ে গেছে তাদের জীবনটা। এবং বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসেই তারা এই অপরাজনীতি চালিয়েছিল। সুতরাং আমি আশা করব বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাস সম্পূর্ণ রাজনীতি মুক্ত থাকবে এবং একটি নির্দিষ্ট সংসদের ভিত্তিতে ক্যাম্পাস গুলো পরিচালিত হবে। জি ভাই, আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি এই পর্যন্ত চাই আমরা একজন আমাদের রাজপথের যোদ্ধা জিলুর রহমান ভাইয়ের কাছে লাস্ট আমি আর সুযোগ পাওয়ার কাছে আসার জন্য, সেটা হচ্ছে আগামীর বাংলাদেশ বা বিপ্লব পরবর্তী বাংলাদেশ আপনার কেমন চাওয়া? আগামীর বাংলাদেশ ভাই, আমরা মূলত যে আন্দোলনটা যার জন্য করছিলাম, বৈষম্য বিরোধী আন্দোলন, আমরা এখনো দেখি বৈষম্য অনেক অনেক জায়গায় রয়ে গেছে। যেমন বিশেষ করে হাসপাতালগুলোতে দেখলে পাওয়া যায় আপনার যে সাধারণ মানুষ বিভিন্নভাবে হয়রানি হয়। যে পরীক্ষা নিরীক্ষার বিষয়গুলো দেখতে গেলে দেখেন বিভিন্ন হাসপাতালে বিভিন্ন রেট, এক এক হাসপাতালে এক এক রেটে বিভিন্ন সাধারণ মানুষের প্রতারণা করে আসতেছে। এখানে আমাদের প্রত্যেকটা হাসপাতালে একটা চার্টের মাধ্যমে দেখায় দেওয়া উচিত যে কোন পরীক্ষার কত টাকা ফি। এটা আপনার প্রত্যেক হাসপাতাল থেকে একটা চার্ট করে তৈরি করে দেওয়া উচিত। তাহলে সাধারণ মানুষ আর প্রতারিত হবে না। এখানে একটা বৈষম্য থেকে যাচ্ছে এবং যে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি, আমি একটু এক করতে চাই। সেখানে হচ্ছে যে আমাদের যেহেতু সাতক্ষীরা জেলার স্বাস্থ্য কমিটির 2 জন দায়িত্বপ্রাপ্ত আমাদের টকশো উপস্থিত, তো তাদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করব এই বিষয়টা জোরালোভাবে নেওয়ার জন্য। বিশেষ করে আমি দেখেছি, যেহেতু আমার বাসা সাতক্ষীরা জেলাতে, এক একটা হসপিটালে এক এক ধরনের রেট নিয়ে থাকে, অর্থাৎ যার কাছ থেকে যেমন পাই ঠিক লোকাল বাজারের মতোই হসপিটাল ব্যবস্থা হয়ে গেছে। আমি আশা করব যেন বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে এটার অবস্থান কোনোভাবে না হয়, এটার জন্য যথেষ্ট নেওয়া উচিত, তারা যেন এটা নেয়। জি ভাই, কন্টিনিউ করবেন আপনি। আচ্ছা, এটার জন্য আমার একটা মিনিট একটু সময় দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জি জি বলুন। সেটা হচ্ছে যে বিশেষ করে আমি আহ্বান জানাবো যে আমরা যে চিকিৎসাগুলো করাই, বিশেষ করে যে টেস্ট গুলো আমরা করাই, পরীক্ষা নিরীক্ষা গুলো করাই, আমি রেফার করব দয়া করে সরকারি হাসপাতালে যেই টেস্ট গুলো করা যায় সাতক্ষীরাতে, সেই টেস্ট গুলো সরকারি হাসপাতাল থেকে করার জন্য অনুরোধ করতেছে। এবং সেখানে বেসরকারি থেকে অনেক কম রেট, এবং কেউ যদি সেখানে চিকিৎসা এই টেস্ট করতে যে কোনো সমস্যা ফেস করে বা টাকা বেশি নেয় বা কোনো সমস্যার সম্মুখীন হয়, তাহলে সেটা আমাদের জানানোর জন্য অনুরোধ করতেছি। একইভাবে বেসরকারি ভাবে, যেহেতু এটা সরকারের সাথে সংশ্লিষ্ট না, সরকারের সাথে চুক্তিবদ্ধ না, তারপরেও আমরা সিভিল সার্জনের সাথে কথা বলছি। আমাদের আজকে বসার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে বসতে পারিনি। বেসরকারি মেডিকেল অ্যাসোসিয়েশনের সাথে আমরা খুব তাড়াতাড়ি বসবো এবং এখানে যে চিকিৎসাগুলো সরকারি হাসপাতালে হচ্ছে না, সেটা বেসরকারি হাসপাতালে করা যায় কিনা এবং তারা চিকিৎসা সেবা দিবে কিনা, এবং সামগ্রিক বিষয় নিয়ে চিকিৎসা সংক্রান্ত অনেক ডাক্তার অনেক বেশি ভিজিটও নেয়। ইনফ্যাক্ট অনেক টেস্টের ব্যাপারে তো এক একটা জায়গায় এক এক রকম, তার জন্য মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে একটা রেট ফিক্স করে, সেটার জন্য কথা বলবো। ধন্যবাদ। আহসান হাবিব ভাই, বিশেষ করে সাতক্ষীরা জেলাতে অনেকগুলো হসপিটাল ক্লিনিক আছে, বেশিরভাগ প্রতিষ্ঠানগুলো লাইসেন্স প্রাপ্ত না, অবৈধ লাইসেন্স নিয়ে প্রতিষ্ঠানগুলো এখনো সার্ভিস দিয়ে যাচ্ছে। এই বিষয়টি দেখার জন্য আপনার কাছে আবেদন। আসলে এই বিষয়টা আপনি যদি আগামীকাল আগামীকালকে একটা একটা মিনিট, এই বিষয়টা সিভিল সার্জন অলরেডি পদক্ষেপ নিয়েছে, এবং আপনাদের কাছে যদি কোনো প্রমাণ থাকে দয়া করে সিভিল সার্জন অফিসার যিনি আছেন ওনার কাছে দেন, সিভিল সার্জন স্যার, অথবা আমাদের কাছেও দেন। ভাই আমি একটা কথা বলতে চাই, যদি সাধারণ মানুষকে প্রমাণ সহকারে সিভিল সার্জন হয়, তাহলে প্রশাসন কি করবে?
এটা অলরেডি পদক্ষেপ নিয়েছে। এটাতে আসলে লোক এটা যদি বলি যে জনসংখ্যা অনেকটা কম, লোকবল, তাদের লোকবল অনেকটা কম। জি জি, না এটা এখানে একটা জিনিস রাখতে হবে যে নতুন বাংলাদেশে এই চিন্তাধারা করলে হবে না যে মানুষ এসে অভিযোগ দিবে, কারণ মানুষ আসলে একটা সাধারণ জনগণ প্রমাণ নিয়ে সিভিল সার্জন যে দিয়ে আসবে, এটা আসলে চিন্তা করাই অকল্পনীয়। তো আমি চাই আপনাদের আরো একটু বেশি অগ্রণী আচ্ছা ভূমিকা রাখার জন্য। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আরেকটা একটা তাহলে আমরা একটা মিনিট আমি বলতে চাই যে সিভিল সার্জন এটা অলরেডি উদ্যোগ নিয়েছে কি যতগুলো রেজিস্ট্রেশন প্রাপ্ত হাসপাতাল নেই সেইগুলোকে ব্যান করার জন্য এবং বন্ধ করার জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে যে মানুষকে নিয়ে যেতে হবে না, আমরা আমাদের জায়গা থেকে যদি আমাদের নাগরিকত্বের যেই দায়িত্ব এবং কর্তব্য সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমার মনে হয় যে সব ক্ষেত্রে বৈষম্য দূর করা সম্ভব। এমন নয় যে আসলে সরকার সবকিছু উল্টো, এখানে তো আসলে আপনার গ্রামের একটা সমস্যা। সাতক্ষীরা জেলার হটলাইন বা নাম্বার প্রচার করা, যে কারো কোনো অভিযোগ থাকলে সরাসরি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এটা করা যেতে পারে, এটা করা যেতে পারে। এটার জন্য এরকম প্রস্তাবনার জন্যই আসলে আমরা সকলের কাছ থেকে আগামীর বাংলাদেশ কেমন হয় সেটার জন্য জানার জন্য আগামী জি জি, ধন্যবাদ। জি দুঃখিত জিলুর রহমান ভাই, আপনার কথার মধ্যে ইম্পর্টেন্ট বিষয়, এই জন্য একটু সময় নিয়েছি। আপনি শেষ করবেন যে কেমন ছিলেন। আর বিশেষ করে আমি আমার কথাই বলি, আমার তো 2টা অস্ত্রোপচার হয়েছে। আমার পেটের প্রথমে তো আপনার 9টা নাড়ি ভিতরে ছিদ্র হয়ে গেছে, যে সাইডে গুলি ঢোকে আপনার ওইখান থেকে গুলিটা ডাইরেক্ট বের হয়ে যায়নি, তবে যে সাইডে ঢুকছে তার অপোজিট সাইডে গুলিটা ওই সাইডে ওটি করে বের করা হয়েছে। 9টা নাড়ি ছিদ্র হয়ে গেছে। তো আপনার পেটের মাঝখান থেকে কেটে প্রায় 1 বিঘিতের মতো কাটা হয়েছে। কেটে ওখান থেকে নাড়ি সব বের করে আপনার ওইগুলো আবার সেলাই দিছে। তারপরে একটা নাড়ি আবার বাইরে বের করা ছিল, টয়লেটের নাড়ি। ওটার জন্য আমি অনেকদিন কষ্ট হয়েছি। এখনো পর্যন্ত প্রায় 1.5 মাস 2.5 মাসের মতো, 2.5 মাস পরে ওটা অপারেশন করা হয়েছে। আমি টোটাল 1 মাস 19 দিন হাসপাতালে ছিলাম। তারপরে ওখান থেকে আমার বাড়িতে পাঠানো হয়েছিল। ওখান থেকে 15 দিন তার বেশি সময় বাড়িতে অবস্থান করার পরে আবার ওটি হয়েছিল। দ্বিতীয়বার আমার জ্ঞান ফিরতেছিল না, ডক্টররা বাইরেও করতেছিল না। এক পর্যায়ে আব্বু আম্মু তো টেনশনে পড়ে গেছিল যে কি অবস্থা হয়েছে, তার কোনো তো ঠিক নেই। তারপর ওখান থেকে বের করা হয়েছে 4 ঘন্টা ওটি করার পরে। পরে জ্ঞান ফিরেছে 9:30টার দিকে নিয়ে গেছিল, 12:30টার দিকে বের করছিল। ওখান থেকে জ্ঞান ফিরেছে 4টার দিকে। আমার খুবই খারাপ অবস্থা ছিল, এখনো পর্যন্ত অনেক খারাপ অবস্থার ভিতরে আছি। আমার যেখান থেকে নাড়িটা জোর দেওয়া আছে, টয়লেটের নাড়িটা, ওইখানে এখনো পেইন হয়, যন্ত্রণা হয়। তারপরে পেটের ভিতরে মাঝে মাঝে কামড় দিয়ে ওঠে। এখনো খেতে পারি না ঠিক মতো, এত অসুস্থতার ভিতরে দিন যাচ্ছে। আর বিশেষ করে আমরা সরকারি ভাবে কোনো এখনো সাহায্য পাইনি। আর আমার ফ্যামিলিও অত কোনো নেই যে সেখান থেকে আমরা ভালোভাবে চলতে পারবো। আমার আব্বু খুবই কাজ করে, আর রাজমিস্ত্রি কাজ করে, এবং আমাদের সয় সম্পত্তিও তেমন না। এখান থেকে আমাদের একটা সাহায্যের প্রয়োজন, আমাদের সঠিকভাবে জীবনযাপন করার জন্য। এবং আমি আমার শিক্ষাগত যোগ্যতা যা আছে, মাস্টার্স করতেছি সাতক্ষীরা সিটি কলেজ থেকে। আমি আপনাদের কাছে আহ্বান থাকবে আমার জন্য, একটু আপনারা চেষ্টা করবেন যেন আমি কোন একটা অবস্থানে যেতে পারি, এবং যেভাবে চললে মানে যেভাবে করলে আমার জন্য ভালো হয় সেরকম কিছু একটা করে দেবেন। আসলে আপনার যার গায়ে ব্যথা থাকে সেই বুঝে ব্যথাটা কতটুকু। আসলে আপনি হয়তো মুখে বলতেছেন, আমরা হয়তো অনুভূতি করতেছি, বাট ওই যে যন্ত্রণাটা আমরা বুঝতে পারতেছি না। বাট আপনারা যে অবস্থায় আছেন আসলে এটা খুবই শোচনীয় অবস্থা। আর আসলে সরকারি সাহায্য সহযোগিতা আসলে একটা লং প্রসেস, কারণ অন বাই অন পাঁচ হয়ে আসতে হয়। এই জন্য ইনশাল্লাহ খুব দ্রুত হয়তো আপনার যে সরকারি সহায়তার হাতটা পেয়ে যাবেন, তখন সবকিছু ঠিক আছে। এই আলোচনার একবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এইখানে একটা কথা উল্লেখ করতে চাই ভাই, একটা কথা উল্লেখ করতে চাই
এখানে ইতিমধ্যে কয়েকটা নাম্বার থেকে ফোন আসছে, এসে যে ওই যে এটিএম কার্ড নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, বিভিন্ন নাম্বার চাই এবং প্রতারণা করার চেষ্টা করে। এর বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া যায়? আচ্ছা জি, আপনার প্রশ্ন নেওয়া থাকলো। আমি এবার সর্বশেষ আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে একেবারেই লাস্ট আমাদের অতিথি আহ, আরাফাত হোসেন ভাই, ওনার কাছে যেতে চাই। যে এখন পর্যন্ত যে সাতক্ষীরার অবস্থা আপনারা যে পর্যালোচনা করে কি দেখতে পাচ্ছেন, যে কতটুকু অগ্রগতি এবং যারা অসুস্থ আছে এদেরকে ইমিডিয়েট কোনো সাহায্য সহযোগিতা করার পসিবল কিনা, এবং আগামীর বাংলাদেশ কেমন চাচ্ছেন সেটা হচ্ছে শেষ করবেন। আমরা আপনার 2 মিনিট পরে আমাদের অনুষ্ঠান শেষ করে দিব। ওকে, ধন্যবাদ। প্রথমে আপনার প্রশ্ন এবং জিল্লু ভাইয়ের আবেদন থেকে বলি, সেটা আমরা হচ্ছে জুলাই ফাউন্ডেশন যেটা গঠিত হয়েছে সরকারিভাবে, জুলাই ফাউন্ডেশন থেকে একটা আবেদনপত্র অলরেডি ছাড়া হয়েছে। ওইটা সাবমিট হওয়ার খুব দ্রুতই কিন্তু একটা ভালো অঙ্কের, যে যেমন আহত, যার যতটা প্রয়োজন ঠিক তার একটা মাপকাঠি অনুযায়ী একটা ভালো অঙ্কের একটা আর্থিক সেবা দেওয়া হবে। একই সাথে পুনর্বাসনের জন্য গভর্নমেন্ট কিন্তু অলরেডি কাজ করছে। যারা আহত তাদের অলরেডি একটা, সবাইকে যে শিক্ষার ফি মকুফ করা হয়েছে, একই সাথে তাদের পুনর্বাসনের জন্য গভর্নমেন্টের একটা চিন্তা রয়েছে। আর সাতক্ষীরার সার্বিক অবস্থা যদি আমরা বলি, সেটা হচ্ছে নাহিদ ভাইয়ের কথাই বলি, যেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো এত নাছোড়বান্দা হয়েছে যে তারা ভালোভাবে ফাংশন, অন্য কোনো কাজে ফাংশন করতে দিচ্ছে না। জেলা প্রশাসন বলেন, আইন প্রণয়ন সংস্থা বলেন বা পুলিশ প্রশাসন বলে, সব জায়গায় কিন্তু তাদের একটা আগের যে কালচার, ফেসিস্ট যে কালচারটা তারা একটু ডেভেলপ করার চেষ্টা করতেছে। আমি নাম নাই বললাম, একটা মৃদু একটা প্রসেস, মানে মৃদু একটা ভাব তাদের রয়েছে। এই যে আমরা যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যারা আমরা আন্দোলনে ছিলাম, তারা যদি আমরা ঐক্যবদ্ধ চাপ সৃষ্টি না করতে পারি, একটা কথা আছে না, স্বাধীনতা পাওয়ার থেকে স্বাধীনতা রক্ষা করাটাই হচ্ছে বেশি কঠিন। গুরুত্বপূর্ণ, খুবই কঠিন। তো আমাদের চ্যালেঞ্জ হচ্ছে স্বাধীনতা আমাদের রাখা। আমাদের আন্দোলন কিন্তু শেষ হয়নি। বারবার নাহিদ ভাই, হাসনাত ভাই সবাই বলতেছে আমাদের আন্দোলন শেষ হয়নি, আমরা পড়ার টেবিলে ফিরে যাব। তবে আন্দোলনের এই স্পিরিটটাকে ধরে রেখে আমরা একটা চাপ সৃষ্টিকারী দল হব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 64 জেলায় কমিটি হচ্ছে। আমাদের সাধারণ শিক্ষার্থী যারা মেধাবী রয়েছে, যে লেভেলের শিক্ষার্থী হোক না কেন, যে ক্লাসে থাক না কেন, আমার আবেদন থাকবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটা ধরে রাখা। কারণ এই স্পিরিটটা যদি আমরা ধরে না রাখতে পারি, অন্য কোনো একটা দল স্বৈরাচার হবে, তারা কিন্তু আবারও সেই ফ্যাসিস্ট হাসিনার মতনই আচরণ করবে। তো আমাদের দরকার শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়া। এই স্বপ্নের বাংলাদেশ যদি আমরা গড়তে চাই, তাহলে শিক্ষার্থীদের কিন্তু মনে করলে চলবে না 5 তারিখে আমার কার্যক্রম শেষ। আমাকে এখন আরো বেশি উদ্যমী হতে হবে, আমার মেধা পরিশ্রমকে প্রয়োগ করতে হবে। এজন্য আমি বলবো, আহ্বান করবো, সাতক্ষীরায় যত শিক্ষার্থী আছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে আসুন। আমাদের কমিটিও হবে খুব শিগগিরই, যেটা যশোরে, আগামীকাল সম্ভবত যশোরে হবে, কুষ্টিয়া, মেহেরপুর এগুলোতে হয়ে গিয়েছে এবং 64 জেলায় হচ্ছে। তো আপনারা আসুন, আমরা এটা একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম করব। আমরা একটা চাপ সৃষ্টিকারী দল হব, যাতে করে যে দল দেশের বৈষম্য বা সমতা ভাঙতে চায় তাদের জন্য আমরা চাপ প্রয়োগ করতে পারি। এতটুকুই হচ্ছে আমার কথা। সব ধরনের শিক্ষার্থীকে আহ্বান করব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে থাকবেন। শিক্ষার্থীরা যদি বাংলাদেশে হাল ধরে, বাংলাদেশ কখনো পিছনে যাবে না। বাংলাদেশ কখনো বাংলাদেশ কখনো সেই ফ্যাসিস্টের সেই কালচারে আর ফিরে যাবে না। একটা সুন্দর সোনার বাংলাদেশে গড়ে উঠবে যদি শিক্ষার্থীরা বাংলাদেশের হাল ধরে। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আসলে আপনার কথা আমি একমত, যে আমরা যদি মনে করি সেই সাধারণ শিক্ষার্থী থেকে সাধারণ মানুষ, যে 5ই আগস্টে দায়িত্ব শেষ হয়ে গিয়েছে, বাট আসলে এরকম ভাবলে হয়তো আবারও কোনো একটা পক্ষ আবারও স্বৈরাচার হওয়ার চেষ্টা করবে, এবং ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপচেষ্টা করা হচ্ছে। তো আসলে এখন আর সময় যে যে স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তো আমাদের এখন সেই কঠিন সময়টা পার করতে হচ্ছে বা পার করতেছে, তারা দায়িত্ব প্রাপ্ত আছে। তো আজকে অনুষ্ঠানে আমি আমার আমন্ত্রিত অতিথিদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এখানে সবাই আসলে অনেক ব্যস্ত, বিশেষ করে কিছু বলার নাই, সবাই অনেক ব্যস্ত, সবাই বিভিন্ন দায়িত্বে আছেন। সবার যে মূল্যবান সময়টা আজকে দেওয়ার, আসলে কি
এই যে প্ল্যাটফর্ম টক শো হতে পারে এটা খুব ছোট পরিসরে, বাট এটা এক্সপিরিয়েন্স বা সাতক্ষীরার মতো জেলা থেকে যে সবাই একটা প্ল্যাটফর্মে যে কথা বলা, এটা আসলে অনেক এক্সপিরিয়েন্স খুব কম। তো এই জন্য আমি চেষ্টা করছি সবাইকে নিয়ে একবারে তরুণ থেকে শুরু করে সবাই যেন এসে কথা বলার একটা যে স্পিরিট থাকে সেটা যেন ধরে রাখে। তো আমি একটা সর্বশেষ কথা বলতে চাই, সেটা অর্থ বা টাকা মানুষকে পিশাচ করে তোলে, আবার অর্থই কিন্তু মানুষকে মহৎ করে তোলে। তো অর্থ যেন মানুষকে মহৎ করে তোলে, এটাই আমি আহ, কামনা করি। সবার দীর্ঘ আয়ু কামনা এবং সবার সুস্থতা কামনা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।